আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীরা, আশা করি তোমরা ভালো আছো। আমি জোনায়েদ বোস্তামি, প্রভাষক ইংরেজি বিভাগ, রফিকুল ইসলাম মহিলা কলেজ। আজকে আমি 2019-20 শিক্ষাবর্ষে দ্বাদশ শ্রেণীর শিক্ষার্থীদের জন্য কমপ্লিটিং সেন্টেন্স থেকে কয়েকটা এক্সারসাইজ করাবো। তাহলে চলো দেখা যাক। তোমরা ইতিমধ্যে জানো তোমাদের সংক্ষিপ্ত সিলেবাস বা শর্ট সিলেবাসে যে কমপ্লিটিং সেন্টেন্সের যে অপশনটা বা যে টপিকটা রয়েছে, সেখানে বর্তমানে মোট নাম্বার হচ্ছে 7 নাম্বার। আগে ছিল তোমাদের জন্য 5 নাম্বার, যে 10টা সেন্টেন্স লিখলে হাফ করে, প্রত্যেকটা প্রশ্নের জন্য হাফ করে 10 নাম্বার পেতে। তো এখন তোমাদের জন্য একটা প্লাস পয়েন্ট হচ্ছে 7টা সেন্টেন্স লিখে 7 নাম্বার অর্জন করার একটা সুযোগ হয়েছে। মানে কি, তোমাদের পরীক্ষাতে সেন্টেন্স থাকবে 7টা সেন্টেন্সকে কমপ্লিট করতে পারলে তোমরা এখন নাম্বার পাবে 7। তো আমি ওই রকম 7 হিসেব করেই তোমাদেরকে 7টা সেন্টেন্স করে এক্সারসাইজগুলো করাবো। তো আজকে চলো দেখি। শুরুতে আমি তোমাদের যদি দেখাতে যাই, যে আমি বোর্ডে লিখে রেখেছি ইতিমধ্যে, যে অনেস্টি ইজ দ্য বেস্ট পলিসি। লেখা আছে অনেস্টি ইজ দ্য বেস্ট পলিসি, যে সততাই সর্বোৎকৃষ্ট পন্থা বা পথ। তারপরে লিখেছি লেখা আছে ইফ ইউ মেইনটেইন, যদি তুমি রক্ষা করো। ইফের নিয়ম, তো তোমরা ইফের একটা নিয়ম বা রুল ছিল, সেটা তোমরা জানো। ইফ যুক্ত সেন্টেন্সকে বলা হয় কন্ডিশনাল সেন্টেন্স। তো কন্ডিশনাল সেন্টেন্সগুলো সাথে, মানে ইফের সাথে যদি প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স থাকে, তাহলে পরের অংশটা আমাদের ফিউচার ইনডিফিনিট টেন্সে করতে হয়, অথবা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সেও সেই উত্তরটা লেখা যায়। তাহলে ইফ ইউ মেনটেন দিয়ে দিয়েছি, যদি তুমি মেনটেন করো। যদি তুমি কি মেনটেন করো? ইফ ইউ মেনটেন অনেস্টি, যদি তুমি সততা মেনটেন করো বা মেনে চলো, তাহলে আমরা উত্তর দিতে পারি তুমি কি করতে পারবে। উত্তর হতে পারে ইউ মে, আচ্ছা আমি প্রচলিত যেটা ইউ উইল সাকসিড দিই। ইউ উইল সাকসিড, এই হচ্ছে আমাদের উত্তর। যদি তুমি সততা মেনটেন করো, ইউ উইল সাকসিড, তুমি সফল হবে। তো এই জায়গায় তোমাদের একটা জিনিস খেয়াল রাখতে হবে। দেখো, অনেকে তোমরা সবাই জানো উইলের পরে ভার্বের প্রেজেন্ট ফর্ম বা মেইন ফর্ম বসে। তো এখানে সাকসিড দেওয়া আছে, সাকসিড কিন্তু ভার্বের মেইন ফর্ম বা প্রেজেন্ট ফর্ম। অনেকে ভাবতে পারো ইডি আছে, সে তার মানে এটা পাস্ট। আলটিমেটলি এটা পাস্ট নয়, এটা প্রেজেন্টে আছে। ইফ ইউ মেনটেন অনেস্টি, তুমি যদি সততা যে মেনটেন করো, রক্ষা করে চলো, ইউ উইল সাকসিড, তুমি সফল হবে। বা যদি কারো এটাতে সমস্যা হয়, বানানটা মনে না থাকে, তাহলে ইউ উইল প্রসপার ব্যবহার করতে পারি। বিকল্প আমরা লিখতে পারি ইউ উইল প্রসপার ইন লাইফ। যদি দিয়ে দিই ইউ উইল প্রসপার ইন লাইফ, তুমি জীবনে উন্নতি করতে পারবে। তাহলে আশা করি বুঝতে পেরেছ যে কমপ্লিট আমাদের এমনভাবে করতে হবে, শব্দ চয়ন বা যে ডিকশন যেটাকে আমরা বলি, শব্দ এমনভাবে তোমাকে চয়ন করতে হবে, এমনভাবে চুজ করতে হবে যেন বানানে কখনো কোনো সমস্যা না হয়, বানানে যেন ভুল না হয়। তো কেউ যদি সাকসিড ব্যবহার না করো, প্রসপার দিয়ে ব্যবহার করতে পারবা। আবার অনেকে যদি প্রসপার বানানটা মনে না থাকে, তুমি সেক্ষেত্রে দিতে পারো ইউ উইল শাইন ইন লাইফ, এটাও তো ব্যবহার করা যায়। শাইন মানে উন্নতি করা, ইউ উইল শাইন ইন লাইফ। আবার আরেকটা জিনিস যেটা তোমাদের বলার জন্য, সেটা হচ্ছে কি, ইউ উইলের জায়গায় আমরা ওই যে একটু আগে বলেছিলাম কন্ডিশনাল সেন্টেন্সে ফিউচার হয়। ইফ যুক্ত সেন্টেন্স যদি প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে থাকে, তাহলে পরেরটা ফিউচার ইনডিফিনিট টেন্সে হবে, অথবা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের স্ট্রাকচারে হবে। মানে কি, সাবজেক্ট ভার্বের মেইন ফর্ম। মানে কি, ক্যান দিয়েও করতে পারবো, ইউ ক্যান শাইন ইন লাইফ, তুমি জীবনে উন্নতি করতে পারবে। মানে কি, দুইটাই কারেক্ট। এখন দিয়েছি প্রেজেন্ট ইনডিফিনিট, একটু আগে দিয়েছিলাম ইউ উইল শাইন ইন লাইফ, ফিউচার ইনডিফিনিট। তার মানে দুইটাই তোমাদের জন্য কারেক্ট হবে, তোমাদেরকে জাস্ট স্ট্রাকচারটা মনে রাখতে হবে। এই ছিল আমাদের প্রথম এক্সাম্পল। এখন চলো আমাদের দ্বিতীয় এক্সাম্পলে চলে যাই। প্যাট্রিয়টিজম ইজ এ নোবেল ভার্চু, দেশপ্রেম হচ্ছে একটা মহৎ গুণ। ইট ইজ হাই টাইম, যে এখনই উপযুক্ত সময়, যে দেশপ্রেম হচ্ছে একটা মহৎ গুণ, এখনই উপযুক্ত সময় কি করার।
তো ইট ইজ হাই টাইমের একটা স্ট্রাকচার আছে, সেন্টেন্স স্ট্রাকচার। তোমরা যদি সেই স্ট্রাকচারটা জেনে থাকো, স্ট্রাকচারটা আমি আগে বলে দিই। হ্যাঁ, হাই টাইমের পরে সাবজেক্ট হয়, তারপরে ভার্বের পাস্ট ফর্ম হয়, প্রয়োজনে অবজেক্ট আমরা ব্যবহার করতে পারি, মানে এইটা হচ্ছে আমাদের কমন স্ট্রাকচার। তাহলে এখনই উচিত, যেহেতু দেশপ্রেম একটা মহৎ গুণ, আমাদের এখনই উচিত কী করা, এই গুণটা প্র্যাকটিস করা অথবা এই গুণটা যে ডেভেলপ করা। তাহলে আমরা উত্তর করতে পারি ইট ইজ হাই টাইম উই, আচ্ছা আমি এই জায়গাটা এখানে লিখছি, ইট ইজ হাই টাইম উই ডেভেলপ দিস ভার্চু। তো আমাদের উত্তর হয়ে গেল না, এখনই উপযুক্ত সময় এই গুণটা আমাদের নিজেদের মধ্যে উন্নত করার, এই গুণটাকে আমাদের মাঝখানে আয়ত্ত করার। বা উইট ইজ হাই টাইম উই ডেভেলপ যদি কেউ না দাও, উই প্র্যাকটিসও দিতে পারো। আচ্ছা আমি একটা জায়গায় যে এখানে দেখাতে গিয়ে রেখেছিলাম, স্ট্রাকচারটা কি বলেছি তোমাদের, এখন আমাদের এই গুণটা উন্নত করা উচিত। তাহলে ডেভেলপটা কি হয়ে যাবে, উই ডেভেলপড ইডি। স্ট্রাকচার অনুযায়ী সাবজেক্টের পরে ভার্বের পাস্ট ফর্ম হবে, যদিও উচিত বোঝাচ্ছে যে এখনই আমাদের এটা করতে হবে, এটাও করা উচিত। স্ট্রাকচারটা ক্ষেত্র বিশেষে ফিউচার বা প্রেজেন্ট নির্দেশ করে, কিন্তু স্ট্রাকচারটা হবে পাস্ট, সাবজেক্টের পরে ভার্বের পাস্ট ফর্ম। এই জন্য আমাদের উত্তরটা হচ্ছে কি, উই ডেভেলপড দিস ভার্চু অথবা উই প্র্যাকটিসড দিস ভার্চু। প্র্যাকটিস মানে চর্চা করা। তাহলে ডেভেলপড যদি কেউ না দাও, সেক্ষেত্রে ব্যবহার করতে পারো উই প্র্যাকটিস। আমরা এটাও ব্যবহার করতে পারবো যে উই প্র্যাকটিসড দিস ভার্চু। এখনই আমাদের এই গুণটাকে চর্চা করা উচিত, মানে কি দেশপ্রেমের চর্চা করা আমাদের এখন থেকেই উচিত। এরপরে আছে দেখো আমাদের দ্বিতীয় সেন্টেন্সটাও শেষ, পেট্রিয়টিজম ইজ এ নভেল ভার্চু, ইট ইজ হাই টাইম উই প্র্যাকটিসড দিস ভার্চু। এর পরবর্তীতে আছে ইংলিশ ইজ অ্যান ইন্টারন্যাশনাল ল্যাঙ্গুয়েজ। ইংরেজি হচ্ছে একটা আন্তর্জাতিক ভাষা। আই উইশ, উইশেরও একটা নিয়ম আছে, আই উইশ, এই নিয়মটার পরে যেটা করতে হয় যে আমরা সাধারণত পাস্ট টেন্সে বাক্যটা কমপ্লিট করে থাকি উইশ। যে যদি আমি এমন করতে পারতাম, যদি বি ভার্ব বোঝায় তখন সেটা এক ধরনের ফরম্যাটে হয়। আর যদি বি ভার্ব না হয়, আমি যদি ইংরেজি বলতে পারতাম, তাহলে যদি আমার বাংলাটা এমন হয় আমি আই উইশ, আমি যদি ইংরেজি বলতে পারতাম আই, তাহলে দিতে পারি আই উইশ আই, স্ট্রাকচারটা হবে সাবজেক্ট প্লাস ভার্ব টু প্রয়োজন অনুযায়ী। আই উইশ আই কুড, আমি যদি পারতাম কি করতে পারতাম, ইংলিশ বলতে পারতাম, তাহলে বলার ইংলিশ কি, স্পিক। আই উইশ আই কুড স্পিক ইংলিশ। যদি আমি ইংরেজি ভালো করে বলতে পারতাম, বাক্যটা আমাদের কমপ্লিট হবে এইভাবে। তো আমি আরেকটা ফরম্যাটে যদি যাই, আরেকটা ফরম্যাট হচ্ছে যদি আমি এমনটা বোঝাতে চাই, আমি যদি একজন ইংরেজ হতাম, হওয়া, আমি যদি পাখি হইতাম, আই উইশ আই, ওই রকম যদি হওয়া বোঝায়, তাহলে এখানে বি ভার্বটা সবসময় অয়ার হয়ে যাবে। যেমন আমি যদি এই উত্তরটা করি, আই উইশ আই অয়ার এন ইংলিশম্যান, এটাকে বিকল্প হিসেবে যদি আমি লিখি আই উইশ আই অয়ার অ্যান ইংলিশম্যান, এটাও কিন্তু আমার বাক্য কমপ্লিট করা হবে। এখানে একটা জিনিস খেয়াল রাখতে হবে, যদি হওয়া অর্থ প্রকাশ করে, তাহলে সাবজেক্টের পরে আমাদেরকে বি ভার্ব যে কোনো পার্সনের ক্ষেত্রে অয়ার ব্যবহার করতে হবে। মানে কি, এখানে আয়ের সাথে আমরা সাধারণত জানি ওয়াজ হয়, আয়ের সাথে এম ব্যবহার হয়, আয়ের সাথে এম বসে বা ওয়াজ বসে, কিন্তু এই ক্ষেত্রে আমরা যেটা করেছি আয়ের সাথে অয়ার ব্যবহার করেছি, কারণ এটা হচ্ছে উইশের একটা স্ট্রাকচার আছে। আই উইশ আই অয়ার, হি উইশ হি অয়ার, দে উইশ দে অয়ার। হি এর সাথেও অয়ার হবে, সি এর সাথেও অয়ার হবে, যে কোনো পার্সনই হোক না কেন যদি হওয়া অর্থ প্রকাশ করে তাহলে অয়ার হবে। তাহলে এই ছিল আমাদের 3 নাম্বার বা সি নাম্বার অপশনটা। তাহলে চলো এর পরের যে সেন্টেন্সটা আছে আমি সেটা লিখি। পরের সেন্টেন্সটা হচ্ছে ইফ আই হ্যাড মাচ মানি, বি। ইফ আই হ্যাড মাচ মানি, যদি আমার পর্যাপ্ত টাকা থাকতো। এরপরটা কি হবে, বাক্য কমপ্লিট কীভাবে করতে হবে, ইফের নিয়ম একটু আগে বলেছি। ইফ যুক্ত সেন্টেন্সকে কন্ডিশনাল বলা হয়। ইফের সাথে যদি প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স থাকে, পরেরটা হয় প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে কমপ্লিট করতে হবে, না হয় পাস্ট ইনডিফিনিট টেন্সে কমপ্লিট করতে হবে, দুঃখিত ফিউচার ইনডিফিনিট টেন্সে
কমপ্লিট করতে হবে। আর ইফের সাথে যদি পাস্ট ইনডিফিনিট টেন্স হয়, পরের অংশটা হয়ে যাবে পাস্ট কন্ডিশনাল, মানে সাবজেক্টের পরে উড মাইট। স্ট্রাকচারটা হচ্ছে সাবজেক্ট প্লাস উড অথবা মাইট, তারপরে বসবে ভার্বের প্রেজেন্ট ফর্ম। এখানে তাহলে আমরা কোনটা পাচ্ছি? স্ট্রাকচার অনুযায়ী সাবজেক্ট প্লাস ভার্ব টু, এটা কোন টেন্স? পাস্ট ইনডিফিনিট টেন্স। ইফের সাথে পাস্ট ইনডিফিনিট হইলে এই স্ট্রাকচারে হয়। তাহলে আমার কাছে যদি টাকা থাকতো তাহলে আমি কি করতাম? আমি গরিবদেরকে সাহায্য করতাম। যদি এমন হয় তাহলে এখান থেকে স্ট্রাকচার থেকে যে কোনো একটা নিব। আই উড, আমি করতাম, কি করতাম? হেল্প দ্য পুর, আমি গরিবদেরকে সাহায্য করতাম। কেউ যদি বলে আমি গাড়ি কিনতাম, উত্তর হইতো কি? আই উড বাই এ কার। যদি বলে হ্যাঁ যে আমি ক্যামেরা কিনতাম, আই উড বাই এ ক্যামেরা। মানে কি খেয়াল রাখতে হবে, সাবজেক্ট প্লাস উড, এরপরে ভার্বের প্রেজেন্ট ফর্ম। আর বাক্যকে কমপ্লিট করার জন্য আমাদের এক্সটেনশন বা অবজেক্ট, হ্যাঁ মানে যাই প্রয়োজন হয় সেটাকেও ব্যবহার করা। তাহলে এই ছিল আমাদের ডি নাম্বার প্রশ্ন এবং উত্তর। তাহলে যেটা পেলাম, ইফ আই হ্যাড মানি, মাছ মানি, আমার যদি পর্যাপ্ত টাকা থাকতো, আই উড হেল্প দ্য পুর, আমি গরিবদের সাহায্য করতাম। আই উড বাই এ কার, আমি একটা গাড়ি কিনতাম। আই উড বাই এ ক্যামেরা, আমি একটা ক্যামেরা কিনতাম। স্ট্রাকচারটা হচ্ছে কি? সাবজেক্টের পরে উড, হ্যাঁ অথবা কুড ব্যবহার করতে পারবো, অথবা মাইট ব্যবহার করতে পারবো, যে কোনো একটা। আমাদের পরবর্তী যে এক্সাম্পল আছে সেটা হচ্ছে দেয়ার গোজ এ প্রোভার্ব দ্যাট, এরকম যে একটা প্রবাদ আছে যে। তো সবসময় এরকম ক্ষেত্রে আমাদের খেয়াল রাখতে হয়। হ্যাঁ, তাহলে এখানে আমরা পাচ্ছি হচ্ছে ডি নাম্বার পর্যন্ত করেছি, এখন করব ই। হ্যাঁ, there goes a proverb that, মানে কি একটা প্রবাদ আছে যে বলে এতটুকু শেষ করলো। আমরা দেখব যদি কোনো সাপোর্টিং সেন্টেন্স থাকে সেই অনুযায়ী বাক্যটা কমপ্লিট আমাদের করতে হবে, সেটাও আমাদের মাথায় রাখতে হবে। তো এখানে কী প্রবাদ আছে, পরবর্তীতে আর একটা সাপোর্টিং সেন্টেন্স আছে। চলো তাহলে সাপোর্টিং সেন্টেন্সটা কি সেটা দেখে নেই। সাপোর্টিং সেন্টেন্সটা হচ্ছে, সো ইউ হ্যাভ টু মেক ফ্রেন্ডশিপ উইথ এ জেন্টলম্যান। সো ইউ হ্যাভ টু মেক ফ্রেন্ডশিপ, তাই তোমাকে বন্ধুত্ব করতে হবে উইথ এ জেন্টলম্যান, তাই তোমাকে কি ভদ্রলোক বা ভালো মানুষের সাথে বন্ধুত্ব স্থাপন করতে হবে। তার মানে কি যে প্রবাদের কথা বলা হয়েছে ওইখানে, এই বাক্যটা পড়ে আমরা যেটা বুঝতে পারছি যে ফ্রেন্ডশিপ রিলেটেড কোনো যে প্রবাদ যদি আমাদের জানা থাকে সেটা আমরা ব্যবহার করতে পারবো। তাহলে এই ক্ষেত্রে আমরা যদি উত্তর করতে চাই, হ্যাঁ তাহলে উত্তরটা কি হতে পারে? এই ফ্রেন্ডশিপ রিলেটেড কয়েকটা প্রবাদ আছে, যেমন আমরা বলতে পারি a bad man is known by the a man is known by the company he keeps. A man is known by, আমি উত্তরটা উপরের দিকে লিখছি, the company he keeps, অথবা by the company he has, একজন মানুষ চেনা যায় তার সঙ্গ বা সঙ্গী দেখে। এটা বলতে পারি। অথবা আমরা আরেকটা প্রবাদ আছে যেটা ব্যবহার করতে পারি, সেটা হচ্ছে এ রোটেন শিপ ইনফেক্টস দ্য হোল ফ্লক, যে একটা রোটেন শিপ মানে কথা একটা যে বিগড়ে যাওয়া যে ভেড়া কী করে, যে পুরো পালকে বা পুরো দলকেই কী করে বিগড়ে দেয়। হ্যাঁ, যে এইরকম মানে এক কথায় ফ্রেন্ডশিপ রিলেটেড এটার সাথে ভাব যাবে এমন কোনো একটা প্রবাদ আমাদের ব্যবহার করতে হবে। তো আমাদের কমন বা সবচেয়ে বেশি প্রচলিত যেটা আছে, এ ম্যান ইজ নোন বাই দ্য কোম্পানি হি কিপস। এ ম্যান ইজ নোন বাই দ্য কোম্পানি হি কিপস, একজন লোক মানুষ চেনা যায় তার বন্ধু বা সঙ্গ দেখে। তো এরপরে আছে হচ্ছে আমাদের এফ নাম্বার, মানে 6 নাম্বার প্রবাদ, যেটা আমরা আজকে করব। প্রবাদ না, 6 নাম্বার যে এক্সাম্পলটা বা এক্সারসাইজটা, হার্ডলি হ্যাজ হি সিন, এটা একটু মনোযোগ দিয়ে খেয়াল করো।
হার্ডলি has he seen his friend, তার বন্ধুকে দেখতে না দেখতেই। তো আমরা এতদিন পড়েছি যে হার্ডলি হ্যাড, এটা পাস্টে ছিল, তখন আমরা করতাম কি পরের অংশটা পাস্ট ইনডিফিনিটে ব্যবহার করতাম। যদি পাস্টে না থাকে হার্ডলির সাথে যদি হ্যাজ বা প্রেজেন্ট থাকে তখন আমাদের পরের অংশটা প্রেজেন্ট ইনডিফিনিটে করতে হয়। তাহলে আমরা উত্তর করতে পারি হার্ডলি হ্যাজ হি সিন হিজ ফ্রেন্ড, তার বন্ধুকে দেখতে না দেখতে বা দেখা মাত্রই দিতে পারি হি গ্রিটস হিম ওয়ার্মলি, সাদরে তাকে মানে আমন্ত্রণ বা গ্রহণ করলো আর কি। হ্যাঁ, তাহলে হার্ডলি হ্যাজ থাকার কারণে এখানে খেয়াল করো গ্রিটস হয়ে গেছে। যদি আমাদের প্রশ্নটা হইতো হার্ডলি হ্যাড, তখন কি করতাম, আমাদের উত্তরটা গ্রিটস হয়ে যেত গ্রিটেড, উত্তর হয়ে যেত গ্রিটেড হিম। মানে ভার্ব এখানে যদি প্রেজেন্ট থাকে এখানে প্রেজেন্ট করতে হবে, এখানে পাস্ট পার্টিসিপল ফর্ম থাকলে হার্ডলি পর এখানে পাস্ট ইনডিফিনিট টেন্সে কমপ্লিট করতে হবে। আমাদের পরবর্তী জি নাম্বার মানে 7 নাম্বার, এবং তোমরা জানো তোমাদের কমপ্লিটিং সেন্টেন্সে মোট এখন থেকে পরীক্ষায় তোমরা 7টি প্রশ্ন পাবে, প্রত্যেকটা প্রশ্নের মান 1, মানে 7টা সেন্টেন্স কমপ্লিট করতে পারলে নাম্বার পাবে মোট 7। তাহলে সপ্তম লাইন যেটা, এবং এটা প্রায় তোমাদের এসে থাকে মুখস্থের মতোই, তোমরা মুখস্থ করে নিতে পারো এক প্রকারের। হ্যাঁ, ইট ইজ এ লং টাইম, ইট ইজ এ লং টাইম সিন্স, মানে এক কথা আমরা যেটা জানবো হচ্ছে সিন্সের নিয়ম। সিন্সের ক্ষেত্রে যেটা করতে হয়, আগের অংশ যদি প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে থাকে মানে প্রেজেন্ট টেন্সে থাকে, পরেরটা পাস্ট ইনডিফিনিট টেন্সে হয়ে থাকে। তো ইট ইজ এ লং টাইম সিন্স উই মেট লাস্ট, নর্মালি এরকম থাকে আমাদের। হ্যাঁ, যে অনেক দিন হয়ে গেছে যখন আমরা দেখা করেছিলাম, মানে কি আমরা দেখা করেছি অনেক দিন সময় হয়ে গেছে। তো আমি বলবো যে তোমরা লাস্ট কথাটা বাদ দিয়ে দিও। হ্যাঁ, অনেকে এইটাই মুখস্থ করে, লাস্টটা বাদ দিতে বলবো একটা অবশ্যই কারণ আছে, সেটা হচ্ছে কি আমি যদি নিয়মটা তোমাদের বলি। হ্যাঁ, তো আমাদের এই যে লং টাইম এতটুকু ছিল না, এতটুকু প্রশ্নতে দেওয়া থাকবে, এটা শূন্যস্থানে থাকবে, মানে তোমাকে কমপ্লিট করে নিতে হবে। সাবজেক্ট এবং ভার্বের পাস্ট হবে, এখানে প্রেজেন্ট থাকলে পরেরটা সাবজেক্ট প্লাস ভার্বের পাস্ট হয়। যদি এখানে থাকতো ইট ওয়াজ, তোমরা দুটো উদাহরণ নিই। হ্যাঁ, প্রতি বছর বিভিন্ন বোর্ডে দেখবা রিপিট করে আসে, এক বোর্ডে প্রেজেন্ট টেন্সে এসেছে, আরেক বোর্ডে এখানে পাস্ট টেন্স দিয়ে দিয়েছে। প্রেজেন্ট টেন্স আসলে এখানকার পাস্ট ইনডিফিনিট টেন্সের স্ট্রাকচারে করতে হবে। যদি এখানে পাস্ট টেন্স মানে পাস্ট ইনডিফিনিটে দেওয়া থাকে তাহলে সিন্সের পরের নিয়মটা কী করতে হবে, ইট ওয়াজ এ লং টাইম সিন্স, তখন হয়ে যাবে পাস্ট পারফেক্ট। পাস্ট পারফেক্টের টেন্সের গঠন হচ্ছে সাবজেক্ট প্লাস ভার্বের পাস্ট ফর্ম, হ্যাড প্লাস ভার্বের পাস্ট পার্টিসিপল, উই হ্যাড মেট। তো এই জন্য এটা হবে, তার মানে দুইটা শিখতে পারি, ইট ইজ লং সিন্স উই মেট, ইট ওয়াজ এ লং টাইম সিন্স উই হ্যাড মেট। তো দুইটা, আর লাস্ট কথাটা ব্যবহার করতে এই জন্য না করেছি, অনেকে মুখস্থ করতে গিয়ে লাস্ট দুই জায়গাতে যে গুলিয়ে ফেলতে পারে, তখন কি এখানে যদি তুমি লাস্ট ব্যবহার করো তোমার উত্তরটা ভুল হয়ে যাবে, কারণ পাস্ট পারফেক্ট টেন্সে কখনো লাস্ট ওয়ার্ডটা ব্যবহার হয় না। মানে কি পাস্ট ইনডিফিনিট টেন্সের একটা বৈশিষ্ট্য হচ্ছে কি লাস্ট, ইয়েস্টারডে, অ্যাগো, বিফোর, এই জিনিসগুলো। তো এখানে এই জন্য আমি বলছি যে তোমরা যে লাস্ট কথাটা ব্যবহার করবে না, লাস্ট ব্যবহার না করে দুইটা এই সেন্টেন্সটা মুখস্থ করে ফেলো। ইট ইজ এ লং টাইম যদি থাকে বা ইট ইজ লং থেকে থাকে সিন্সে, পরেরটা উই মেট দিয়ে দিলে উত্তর হয়ে যাবে, প্রচলিত উত্তর যেটা বা সচরাচর যে উত্তরটা আসে সেটা। আর যদি ইট ওয়াজ লং টাইম থাকে তাহলে সিন্স উই হ্যাড মেট। বা তুমি সেন্টেন্সটাকে উপযোগী একটা অর্থ করার জন্য যে কোনো ভার্ব বা প্রয়োজন অনুযায়ী সাবজেক্ট, ভার্ব, অবজেক্ট তুমি গ্রহণ করতে পারো। তো এই ছিল আমাদের আজকের যে এক্সারসাইজটা, তোমরা এইভাবে কমপ্লিট করবে। হ্যাঁ, আশা করি তোমাদের জন্য খুব উপকার হবে। এবং তোমরা কমপ্লিটিং সেন্টেন্সের ক্ষেত্রে যেই কাজটা বেশি খেয়াল রাখবে সেটা হচ্ছে কি যে স্ট্রাকচার মেনটেন করে, কোন একটা অংশ কোন টেন্সে থাকলে পরেরটা কোন টেন্সে হবে, বা কিছু স্ট্রাকচারাল কিছু নিয়ম আছে। TW টু থাকলে ডট ডট দিয়ে
টু এর পরে ভার্বের মেইন ফর্ম দিয়ে উত্তর করতে হয়। সো দ্যাটের একটা নিয়ম আছে, তোমরা আশা করি জানো। সো দ্যাট যদি একসাথে থাকে তাহলে কি করতে হয়, পরে একটা সাবজেক্ট প্লাস ক্যান বা কুড দিয়ে ভার্বের পাস্ট ফর্ম দিতে হয়। আর যদি সো ডট ডট মানে মাঝখানে একটা অ্যাডজেক্টিভ বা অন্য কোনো একটা ওয়ার্ড থাকে, তারপরে যদি দ্যাট থাকে তখন সেটাকে নেগেটিভে করতে হয়। যেমন দ্য ম্যান ইজ টু উইক টু ওয়াক, দ্য ম্যান ইজ সো উইক দ্যাট হি ক্যান ওয়াক। এটাকে যদি আবার নেগেটিভ করি, দ্য ম্যান ইজ সো উইক দ্যাট হি ক্যান নট ওয়াক। আর যদি বলি দ্য ম্যান ওয়াক, লোকটা হাঁটে, সো দ্যাট যদি একসাথে থাকে তাহলে ক্যান যাবে, সো দ্যাট হি ক্যান কিপ ফিট, যাতে সে সুস্থ থাকতে পারে। এইরকম আরও কিছু নিয়ম এবং এক্সারসাইজ নিয়ে আমি পরে আসবো, উদাহরণ নিয়ে তোমাদের সাথে হাজির হব আগামী কোনো ক্লাসে। তো এই জন্য আজ পর্যন্ত এতটুকুই রইল। তোমরা এই ক্লাসগুলো খুব মনোযোগ দিয়ে করো এবং নিয়মগুলো কমপ্লিট করার চেষ্টা করো। নিয়মগুলো বুঝে বুঝে যদি তোমরা উত্তরগুলো করো, আশা করি তোমাদের আনসার করতে সমস্যা হবে না এবং উত্তর তোমরা সুন্দরভাবে করতে পারবে, মার্কস মেনটেন করে, মানে মার্কস ভালো পেতে পারবে। তো আজকের জন্য এতটুকুই রইল। ধন্যবাদ সবাইকে।